স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছি, নির্বাচনী হাওয়া ও প্রাসঙ্গিক বিষয়। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। আমার পাশেই আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, এবং পাশেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যেতে চাই, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। 5.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে রাজধানীর করাইল বস্তির আগুন, পুড়ে গেছে শতাধিক ঘর, হতাহতের কোনো খবর মেলেনি। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, একদিনে জাতীয় ও গণভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত, বলেছেন আইন উপদেষ্টা। দেশে নির্বাচনী হাওয়া বইছে, সমস্যা ছাড়াই ফেব্রুয়ারিতে ভোটের প্রত্যাশা ফখরুলের, ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। দেশীয় পর্যবেক্ষকদের নির্বাচনের সহযোগী হিসেবে পেতে চায় কমিশন, জানালেন সিইসি। যত চ্যালেঞ্জ থাকুক সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয়। এবং পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ঘোষণা 1 ডিসেম্বর। দর্শক, শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আসলে আমরা মনে হয় কিছুটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েই যাচ্ছি। আমরা কিছুদিন আগেও দেখলাম, আমরা ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে এবং খুব বড়ভাবেই। এবং একই সাথে আমরা আজকে যেটা দেখলাম যে করাইল বস্তিতে আগুন, একটু আগে আগুন নিয়ন্ত্রণ হয়েছে প্রায় 5.5 ঘন্টার প্রচেষ্টায়। প্রায় 19টা সম্ভবত ফায়ার সার্ভিসের ইউনিট ছিল। এর আগেও আমরা বিমানবন্দরেও দেখেছি যে সেখানেও আগুনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। এত বড় একটা আন্তর্জাতিক বিমানবন্দর যেখানেও, এবং সেটার আজকে তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছেও দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু ছোট করে আলোচনা আসতে চাই যে এই যে বস্তিতে আগুন, প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতেই আগুন লাগছে। আজকে যেখানে আগুন লেগেছে সেখানে একদমই খেটে খাওয়া মানুষগুলো এই জায়গায় থাকে। হয়তো আজকে তারা সারা রাত এই ছোট বাচ্চা বা বৃদ্ধদেরকে নিয়ে খোলা আকাশের নিচে থাকবেন। প্রতিনিয়তই হচ্ছে। আসলে এগুলো থামাবে কে, বা এগুলো থামানোর কোনো উপায় আছে কিনা? যাদের দেখার দরকার তারা ঠিকমতো দেখছে কিনা। অনেকেই সন্দেহ প্রকাশ করেন এগুলো আসলে আগুন লাগে না, লাগানো হতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আমার সাথের আলোচক ইলিয়াস ভাইকে শুভেচ্ছা। আপনি যে স্পটটির কথা বলছেন, গত বছর ব্যবসায়ীদের পক্ষ থেকে এখানে একটা হাইটেক পার্ক বানানোর একটা প্রস্তাবনা ছিল। আর এর বাইরে আপনি শেষ যে কথাটা বলেছেন তার ভেতরে অনেক ঘটনা অনুসন্ধান করার স্পেস আছে। আমার ছেলেটা স্কুলে পড়ে, ও মাঝে মাঝে আমার টক শো দেখে, এবং টক শোর যে ঝগড়াঝাটিগুলো হয় সেগুলো সে মাঝে মাঝে দেখে আমাকে জিজ্ঞেস করে যে বাবা, তোমরা এখানে তোমাদের ঝগড়া লাগে নাকি লাগাও? তো আপনি যথার্থ বলেছেন যে আগুন লাগে নাকি লাগানো হয়। আমার ব্যক্তিগত ধারণা, স্পট অনুযায়ী কোথাও আগুন লাগে, কোথাও শহরের প্রভাবশালীরা তাদের ওই জায়গাগুলোতে তাদের গ্রাস করার জন্য আগুন লাগিয়ে দেয়। আপনি এখানে যত আগুন লাগে কখনোই আপনি দেখবেন না যে তদন্তর ভেতর থেকে যথার্থ ঘটনাটি সামনে আসে। আগুন লাগার পরে একটা তদন্ত কমিটি হয় যথারীতি, এবং তারপর ওই তদন্ত কমিটি কোনো রিপোর্ট প্রকাশ করে না, এবং আগুন বিভিন্ন জায়গায় লাগায়। আমি যেটা আপনাকে বললাম যে সব জায়গায় আগুন লাগে না, কোথাও আগুন লাগানো হয়, আবার কোথাও লাগে। তো কখনো কখনো এই ধরনের লোভনীয় জায়গাগুলোতে, এই জায়গাটার থেকে যদি এই বস্তিবাসীকে উচ্ছেদ করে দেওয়া যায়, তাহলে এখানে আর তারা আসতে পারবে না। এটি চলে যাবে প্রভাবশালীদের কাছে,
ব্যবসায়ীরা হাইটেক পার্ক করবে, ইত্যাদি ইত্যাদি করবে। সুতরাং এই আগুনের রহস্য কখনো জানা যাবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আগুন একটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবেই এখন বিবেচিত হয়, কিন্তু যাদের দেখার দরকার তারা কি এটা আসলে তারা প্রপারলি কখনো দেখে দেখছে না। কিনা? এই যে তদন্ত তারা কমিটি দেখে না, গঠিত কারণ- হয়, প্রতিবেদনও নিশ্চয়ই দেয়া হয়, সেটা হয়তো সাধারণ মানুষ জানে না, সেই অনুযায়ী ব্যবস্থাগুলো নেওয়া হয় যে কিনা, সেখানে তো মানুষটার কিছু আপনি আর্তচিৎকার দেখছেন, যিনি বলছেন যে এই শীতের সময় আমি কোথায় থাকব, ওই মানুষটাই ওই বস্তিতে থাকে। আর যাদের দেখার কথা তারা থাকেন ওই ভদ্রপল্লীতে, বড় লোকের যে জায়গাগুলো আছে সেখানে। সুতরাং এই মানুষগুলো শীতে কোথায় থাকবে, গ্রীষ্মে কোথায় থাকবে, বর্ষার সময় কিভাবে নিজেকে রক্ষা করবে, এটা এদের হেডেক না, এদের দেখার বিষয় না। তবে আমার মনে হয় যে এই শহরটাকে বাঁচানোর জন্য আমাদের কতগুলো পদক্ষেপ নেওয়া দরকার, এবং এর পেছনে একটা দৃষ্টিভঙ্গি কাজ করে। আমি শেষ করব ছোট্ট একটা ঘটনার ভেতর থেকে। বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সেই সময়ের মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে একটা সাংবাদিকরা, এদের একটা টিম এলো এনডিটিভির, এবং তারা এসে জিজ্ঞেস করলেন যে আপনার রাজ্যটা তো খুব একটা ডেভেলপমেন্ট হয়নি, আমরা কালকে মুম্বাই থেকে এসেছি এবং সেখানে চোখ ঝলসানো সমস্ত শপিং মল, 5 স্টার হোটেল ইত্যাদি ইত্যাদি, আপনার এখানে তো এগুলো কিছুই দেখছি না, তুলনামূলকভাবে অনেক পিছিয়ে। তো বুদ্ধদেব ভট্টাচার্য তাদেরকে বললেন যে আপনারা একটা জিনিস দেখেছেন আর একটা দেখেননি, যে পৃথিবীর সবথেকে বড় বস্তিটা মুম্বাই শহরে, আর আমার কলকাতা শহরে প্রায় 30 লাখ মানুষ বস্তিতে বাস করে। এই মানুষকে আমার পানির ব্যবস্থা করতে হয়, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করতে হয়, তাদের জন্য বিজলি বাতির ব্যবস্থা করতে হয়, এবং আমি সবার আগে তাদের নিডটা ফুলফিল করে অন্যদের দিকে ওই যে 5 স্টার হোটেল টোটেল এগুলো বানাবো, কারণ এটি হচ্ছে আমার পলিটিক্যাল কমিটমেন্ট। এই গরিব মানুষকে আমি বুলডোজার চালিয়ে শহর থেকে উচ্ছেদ করতে পারি না। ধন্যবাদ আপনাকে। আমাদের শাসকদের দৃষ্টিভঙ্গিটা কি তাই? কখনোই না। অবশ্যই পরিবর্তিত হবে। জনাব ইলিয়াস খান, এই যে অবস্থা আমরা দেখছি প্রতিনিয়ত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গায়, এই যে আগুন লাগলো কিছুদিন আগে, এবং সেখানে আজকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, তাতে মানে যে ধরনের কথা বলা হয়েছে তাতে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে কোনোভাবেই যায় না। তো এই যে সুপারিশগুলো প্রণয়ন করা হয়েছে সেটা কি মানবে বলে আপনার কাছে মনে হয়, বা কেউ কি মানাতে পারবে কিনা, বা আমরা যারা আছি বা ওখানে যারা কাজ করছে তারা নিজেরাও সচেতন হবে কিনা? আমার মনে হয় আমরা সময় নষ্ট করছি। আমরা বলে যাব রাতের পর রাত, দিনের পর দিন, কোনো কিছু হবে না। এই রাষ্ট্রের সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের জীবন। এই যে আজকে যাদের ঘরবাড়ি পড়েছে, আপনি দেখবেন যে তারা কয়েকটি জায়গায় আশ্রয় নিয়েছে। TNT মার্ট, আরও কি এরশাদ সাহেবের নামে কোনো একটি প্রতিষ্ঠান, আমি একটু আগে রিপোর্টটা পড়ে আসলাম। কিন্তু আরেকটি বড় ঘটনা আপনি এটি ভুলে যাবেন, যেমন এয়ারপোর্টের আগুনের কথা আপনি বললেন। আপনি আজকে তারা রিপোর্ট দিয়েছে বলে আমরা এখানে শুনছি, বাট অন্য তো কোথাও কিন্তু কোনো আলোচনা নেই। এই যে তদন্ত কমিটি কবে তদন্ত প্রকাশ করবে সেটি করার জন্য আবার তদন্ত কমিটি করতে হয়। এটি তো এই রাষ্ট্রের চিত্র। আপনি দেখেন, ধরুন এয়ারপোর্টের মতো জায়গায় দীর্ঘ সময় তাড়িয়ে আগুন জ্বলেছে, মানে যত আরামে জ্বলা যায়, কোনো বাধা না আসে। আমরা দেখেছি যে প্রথম তারা যখন ঢুকতে গিয়েছে তখন তারা একটা বাধার সম্মুখীন হয়েছে, যে একটা সেন্সিটিভ জায়গা, এখানে ঢুকতে হলে পারমিশন। এবং এয়ারপোর্টে যে সংস্থাগুলো কাজ করে তদন্ত প্রতিবেদন যেখানে দিয়েছে সেটা দেখা গিয়েছে যে সবাই এটার সঙ্গে 4টি সংস্থা তাদের গাফিলতি আছে, কেউ হয়তো সেটা ইমপ্লিমেন্ট করেন। এয়ারপোর্টে তো একটা নিশ্চয়ই আপনি জানেন যে ফায়ার সার্ভিস অফিসও আছে, যদি সেটি ছোট্ট অনেক। একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে এ ধরনের ঘন্টার পর ঘন্টা ধরে আগুন জ্বলে, এটি ভাবাই জানে, এবং এটিতে কিন্তু দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়। আমরা তো জানি যে এই রাষ্ট্রের যত মানুষ বিদেশে থাকেন তারা যদি বাংলাদেশ বিমান ব্যবহার করতেন বা করতে চাইতেন তাহলে কিন্তু এই যাত্রী পরিবহন করেই চলতে পারত, কিন্তু তা কিন্তু হচ্ছে না। হয়তো দেখা যায় যে এই বিমানে যারা বাংলাদেশে জব করেন, বাংলাদেশ বিমানে, তারাই যাত্রীদের প্রলুব্ধ করেন অন্য বিমান ব্যবহার করতে। নিশ্চয়ই আপনি দেখবেন যে আপনি দেখলেন যে সব সিট কাটা আছে, কিন্তু বিমানে উঠে দেখলেন হয়তো 2-4 জন লোক ফাঁকা আছে। তো এই রাষ্ট্রটিতে এরকম। এই ধরুন আরেকটি ঘটনার জন্য আমাদের ওয়েট করতে হবে, এই করাইল বস্তির ঘটনা ভুলে যেতে। কারণ আমরা কিন্তু চট্টগ্রামে আগুন লেগেছিল, নিশ্চয়ই আপনি জানেন যে
তারপরে সেই সময় এয়ারপোর্টে নামলো। 3 দিনের মধ্যেই কয়েকটি জায়গায় আগুন লেগেছে। হ্যাঁ, সেটাই, কয়েকটি জায়গা আগুন লেগেছে। কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি, আজকে শুধু তদন্ত কমিটি দিয়েছে বলে, তদন্ত রিপোর্টটা দিয়েছে বলে আমরা আবার আজকে শুনছি না, আমরা মিডিয়ার লোক কিন্তু ভুলে গেছি, আমরা কিন্তু ফলো আপ করতে পারিনি। কারণ আমাদের এত ঘটনা এখানে ঘটে, আপনি কিন্তু পিছনেগুলো ভুলে যেতে হয় আমাদের। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। একটু এবার আসতে চাই আমাদের প্রসঙ্গ নিয়ে, যে উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন হলো। এই যে গণভোট হবে এবং এখানে গণভোটের বিষয়ে যে বলা হয়েছে 4টি প্রস্তাবের উপর হ্যাঁ না ভোট দিবে জনগণ, আসলে যেভাবে প্রসেসটা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে তাতে সাধারণ জনগণ কতটা বুঝে, কতটা জেনে কিভাবে ভোটটা আসলে দিতে পারবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আমি আপনার এই কথার সাথে একটা জাস্ট ছোট্ট একটা জিনিস যুক্ত করে দিই। বিমানবন্দর নিয়ে যেহেতু কথা হলো, কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে বিমানবন্দর থেকে অস্ত্র চুরি হয়েছিল, জি, লকার ভেঙে। 1 মাস পরে সেই অস্ত্রগুলো আবার সেই জায়গায় ছিল। জি, এটা আমরা এর ভেতর থেকে আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটা আসলে একটা পরিত্যক্ত জায়গা। গ্রামে গঞ্জে শ্মশান টশান এই ধরনের কতগুলো পরিত্যক্ত জায়গা থাকে না, যেখানে আসলে কেউ কোনো খোঁজ খবর রাখে না, জাস্ট সেই ধরনের অস্ত্র নিয়ে গেছে, তখনও কোনো পাহারা বা কোনো ধরনের কেউ দেখেনি, আবার সেখানে রেখে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে স্বাভাবিকতা হচ্ছে যে আপনি সেখানে মনিটরিংটা বাড়াবেন। তার মানে হচ্ছে যে এখানে মনিটরিংটা আবার যদি কেউ মানে ইচ্ছা করে সেখান থেকে আবার নিয়ে যেতে পারবে আর কি, এই ধরনের সিস্টেম। তো যাই হোক, সরকার গণভোটের ব্যাপারে বেশ সিরিয়াস, এবং আমার ধারণা সরকারের মধ্যে যারা সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন তারা প্র্যাকটিক্যাল জগৎ থেকে অনেক দূরে অবস্থান করছেন। তারা শহরের স্টাডি সার্কেলের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, ঢাকা ক্লাবের যারা কফি টফি খান, তাদের ভাবনাটাকে মাথায় রেখে একটা এই ধরনের একটা প্যাকেজ নির্বাচনের দিকে যাচ্ছেন। যে দেশের একটা বিরাট সংখ্যক মানুষ টিপসই দেয়, লেখাপড়া জানে না, সেখানে এই একেবারে প্রশ্ন সেট তৈরি করে আপনি যে পদ্ধতিতে গণভোটটা করতে চাইছেন, এটা একদম ঠাট্টা মশকরা ছাড়া কিছু না। বরং নির্বাচনের দিন এই গণভোট নিতে গিয়ে আরেকটা নতুন রকমের সংকট তৈরি হবে। কেন সংকট তৈরি হবে? যারা ভোট দিতে আসবেন তাদের অনেকেই এই ব্যালটের যে লাল নীল কি কি রং টং যেন রং চিনবে, কিন্তু লেখা পড়তে পারবে না। স্বাভাবিকভাবে এই ভোটাররা যখন লেখার কি আছে এটি জানার জন্য সেখানের পোলিং এজেন্ট বা কর্মকর্তাদের যখন সহযোগিতাটা চাইবে, অনেক জায়গায় দেখা যাবে যাদের প্রভাবটা বেশি তারা একটা নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করবেন। এবং রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই বলবে যারা যে দলের যাদের যেটা প্রয়োজন, কেউ হয়তো বলে দিবে তোমরা গিয়ে না ভোট দিয়ে আসো, কেউ বলবে হ্যাঁ ভোট দিয়ে আসো, তারা দিয়ে আসবে। ফলে ভোট কেন্দ্রের মধ্যে, বুথের মধ্যে আপনি একটা সংঘাতের পরিবেশ আপনি তৈরি করে দিচ্ছেন। যখন একজন মানুষ এসে আমার কাছে জিজ্ঞেস করবে যে আমি কোথায় ভোট দিব বা কী লেখা আছে, আমি ওই লেখাটা তাকে বোঝানোর সঙ্গে সঙ্গে আমি তাকে বলে দিব যে আপনি জাতীয় সংসদ নির্বাচনের যে এই প্রতীকেও ভোটটা দিয়েন, এবং যার যেখানে প্রভাব তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন, এবং এটি একটা অনিবার্য সংঘাতের দিকে যাবেন। তাহলে কি করণীয় ছিল? করণীয় ছিল যে আপনি পার্লামেন্টকে তার যে রেসপেক্ট, তার যে কর্তৃত্ব, সেটি যদি আপনি দিতেন, যে পার্লামেন্টের ভেতর থেকে যারা মেজরিটি পাবে বা সংসদের ভেতরে এটি নিয়ে আলোচনা হবে, আলোচনা হওয়ার পর চূড়ান্ত করে তারপরে গণভোটের ভেতর থেকে আপনি একটা সলিউশন বের করবেন। কিন্তু আপনি সেটি করছেন না। কেন? আপনার বিশ্বাস, আপনি এটি বলছেন না যে যারা নির্বাচিত হবে তাদের প্রতি আপনার বিশ্বাস নাই, তাদের প্রতি আপনার আস্থা নাই। আস্থা নাই বলে আপনি বিয়ের আগে ছেলের জন্মদিন আকিকার থেকে শুরু করে সব কিছু করে ফেলতে চাচ্ছেন। এটা বাংলাদেশের মতন জায়গায় এটা আসলে কোনোভাবে মেলানো যায় না। তারপরেও যারা এই ভাবনাগুলো ভাবেন, তারা যেহেতু ইউরোপে লেখাপড়া করেছেন, আমেরিকার ভাবধারায় চিন্তাধারায় উদ্বুদ্ধ, ফলে তারা মনে করেন যে এখানে যারা ভোটার সবাই মনে হয় বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের দীর্ঘদিন ছিল, তারা হয়তো ওই ধরনের কোচিং সেন্টার। তো আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে সরকারের প্রথম উচিত এই যে গণভোটের প্রশ্ন নিয়ে সারা দেশব্যাপী একটা গণ কোচিং ক্লাসের ব্যবস্থা করা। তা না হলে এই মানুষদের কাছে আপনি কিভাবে নিয়ে যাবেন? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা এদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা চালাবো, সেই প্রচারণা
সব মানুষের কাছে কি আপনি যেতে পারবেন? যে রাজনৈতিক দলগুলো এখানে বৈঠক করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, এই দলগুলো কি বাংলাদেশের সমস্ত মানুষের রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে? করে না। এর বাইরে অর্ধেকের বেশি মানুষ রয়েছে এর বাইরে। রাজনৈতিক দলগুলোর সভায় সমস্ত মানুষগুলোকে আসেন, সবার বক্তৃতা শুনতে আসেন না। সুতরাং পুরো ব্যাপারটাই একটা গোজামিল দিয়ে সরকার গণভোটটাকে শেষ করে ফেলতে চাইছে। ইলিয়াস খান, যেটা শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে এই যে গণভোট যেটা, এটা এমন হতে পারে যে কোচিং সেন্টার খুলে হয়তো মানুষকে বুঝিয়েও সেটা ঠিকমতো করা যাবে কিনা সন্দেহ আছে। এই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াতে সেটা নির্বাচন কমিশনের উপরও একটা বাড়তি চাপ কিনা, এবং সেই চাপকে উতরিয়ে সে ভোটটাকে সুন্দরভাবে সুষ্ঠু করা সম্ভব কিনা, এবং মানুষ আসলে এই গণভোটটা বুঝেই দিতে পারবে কিনা বলে আপনার কাছে মনে হয়? আমাদের তো আর অল্টারনেটিভ নেই, যেহেতু বলেছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। শরীফ যেটি বললেন যে কোচিং সেন্টার করতে হবে, আমি আর একটু পলিশ করে বলি বা আর একটু সহজ করে বলি, মানুষকে সচেতন করতে হবে। গণভোট যেমন 4টা প্রশ্ন বলা হচ্ছে যে 4টা বিষয় থাকবে। ধরুন আমি 2টো বিষয়ে একমত হলাম, 2টো বিষয়ে একমত হলাম না, কিন্তু এখানে বিষয় কিন্তু ওরকম না। আপনার কিন্তু হ্যাঁ না দেওয়ার সুযোগ আছে। এই যে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, বিশ্ববিদ্যালয়ের অনেক গ্রাজুয়েটে বলতে পারবেন না যে এই হানা কিসের উপর হচ্ছে, মানে আমি কি বুঝে কোনটাতে হা দিব কোনটাতে না দিব। সুতরাং সেই সুযোগ তো আপনার নেই, কিন্তু আপনার কিন্তু 4টায় হা দিতে হবে অথবা না দিতে হবে। সুতরাং মানুষকে সচেতন করতে হবে। হাতে কিন্তু বেশি সময় নেই। আমাদের যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা করে তাহলে কিন্তু খুব দ্রুত গণভোটের প্রচারণা চালানো উচিত। বাট কেন, হয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে যদি 10% ভোটও পড়ে গণভোট, তাহলেও ঠিক আছে ধরুন। বাট আমরা তো চাই যে বেশি মানুষের পার্টিসিপেশন থাকুক, এবং এটি কিন্তু একটা সুযোগও। এই অর্থে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের প্রয়োজনেই, ধরুন বিএনপি, জামাত, অন্য অন্য যে দলগুলো আছে, এনসিপি, এরা সবাই মিলে তো এদের ভোটারদের আনার চেষ্টা করবে কেন্দ্রে। সুতরাং পার্টিসিপেশন কিন্তু অনেক বেশি হবে। এবং আরও একটি সুবিধা হচ্ছে, আমরা অনেকে বলেছে আগে যে গণভোট যদি একই দিনে হয় তাহলে এতগুলো ভোট না। আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে 3টি ভোট দিই, চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা আসনে। এখানে কিন্তু 2টি ভোট দিতে হবে আমার। একটি প্রতীকে আমি যে দলকে ভোট দেবো, আরেকটি হচ্ছে গণভোট। মূল বিষয়টি এখন হচ্ছে, আমরা যেটা বিশ্বাস করি, সবাই যেটা বলি, এখন একটি গণতান্ত্রিক সরকার দরকার। এখন আগে নানা কিছু হয়েছে, যেমন প্রথম বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে বলা হয়েছে পিআর পদ্ধতি, সর্বশেষ আমরা দেখলাম গণভোট। ওই দুটো থেকে সরে গেছে। এখনো তো কথা হচ্ছে যে গণভোট আগেই হতে হবে। এখন আর এই দাবি আছে বলে আমার মনে হয় দল তো এখনো তারা এটা বলেই যাচ্ছে না, এগুলো বলার জন্য বলছে, মাঠে কর্মীদের হয়তো চাঙ্গা রাখার জন্য বলছে। বাট আমি যেটি ধারণা করি, বাংলাদেশের যে গণতান্ত্রিক দলগুলো যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে গত 15.5 বছর দুর্বিনীত ফ্যাসিস্ট শাসনের, তারা কিন্তু সবাই নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এমনি আমরা তো সারফেস লেভেল থেকে অনেক কিছু শুনি, বাট আসলে কি ঐকমত্য হয়ে গেছে যে গণতন্ত্রের প্রশ্নে আমাদের এক থাকতে হবে। ফ্যাসিস্ট যাতে ফিরে না আসতে পারে সেই প্রশ্নে আমাদের এক থাকতে হবে। সুতরাং নির্বাচনের ট্রেনে কিন্তু সব দলগুলো উঠে গেছে। আমি যেটি বলতে চাই, গণভোট সম্পর্কে একটু, এমনি রাজনৈতিক দলগুলো তো তাদের কর্মীদের পার্লামেন্ট নির্বাচনের মধ্যে প্রিপেয়ার করবেই, যা সভা সমাবেশকে নানা কিছু করবে। বাট গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিয়ে সেটি এখন তো একটু সোজাও আগের চেয়ে। ধরুন এখন ভার্চুয়ালি সভা করা যায়, নানা কিছু করা যায়, বা একটি প্রচার করা যায়, প্রচুর গণমাধ্যম আছে। এখন টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া যায়, সংবাদপত্রে দেওয়া যায়। আগে ধরুন একটি সময় শুধু বিটিভি ছিল আর 2-3টে পত্রিকা ছিল, এখন তো অনেক অসংখ্য। এবং মানুষের কাছে এগুলো কিন্তু এই যে যাচ্ছ, একদিনের আগে আজকের পত্রিকা কালকে বা পরশুদিন গিয়ে গ্রামে পৌঁছতো, এখন কিন্তু একদম সঙ্গে সঙ্গে আপনি জানতে পারছেন। বিশেষ করে ইয়াং জেনারেশনের মোবাইল হাতে নেই এমন জেনারেশন একজনও কিন্তু নাই। সুতরাং যদি উদ্যোগ নেয় খুব দ্রুত এটি প্রচার করা যায় বলে আমি মনে করি, এবং সেই উদ্যোগটি নেওয়া উচিত। কারণ নানা তর্ক বিতর্কে জড়িয়ে আমাদের কালক্ষেপণের সুযোগ নেই। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এমন হতে পারে না যে যারা ভোট দিতে যাচ্ছেন অনেকেই হয়তো জাতীয় নির্বাচনের যে প্রতীকে ভোট দিতে চান তিনি ভোট দিয়ে আসবেন, কিন্তু গণভোট যে প্রশ্নগুলো থাকবে এটা হয়তো অ্যাভয়েড করে সে আর ভোট না দিয়েও চলে আসতে পারে। সেই ক্ষেত্রে তো ভোটের পার্থক্যটা যে পার্সেন্টেজ, যে কত মানুষ ভোট, জাতীয় নির্বাচনের পার্সেন্টেজ এবং গণভোটের পার্সেন্টেজটার মধ্যে তো একটা ডিফারেন্স হতে পারে। আমার মনে হয় না, কারণ এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলোর কোনো বিরাট দায়িত্ব রয়েছে, শুধু গণভোট প্রশ্নে না।
কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কত অর্থ কে কত খরচ করবে, এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। আমরা যদি শুধু নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিই তাহলে কিন্তু হবে না। ধরুন একটি সেন্টারে কয়জন পুলিশ থাকে, মানুষ তো আসে বিভিন্ন দলে হাজার হাজার, তারা যদি প্রকৃতপক্ষে মারামারি করতে চায়, দ্বন্দ্ব করতে চায়, সেন্টার দখল করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব টাফ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে বিরাট দায়িত্ব, এবং সেটা নির্বাচন কমিশন বলছেও। জি, আমি মনে করি গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করা উচিত এবং কোনো কেন্দ্রে যাতে, কারণ গণভোটে আরেকটি বিষয় কিন্তু আছে, যদি অনেকগুলো কেন্দ্র বন্ধ হয়ে যায় এবং বলা হচ্ছে কিন্তু একটি কেন্দ্র বন্ধ হলে পুরো আসনের ভোট বন্ধ করে রাখা যাবে, তাহলে কিন্তু গণভোটের ক্ষেত্রে আমাদের নানা সমস্যা হবে। সুতরাং নেক্সট নির্বাচন যদি স্মুথ হয়, একটি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন যাতে হয়, যাতে প্রকৃত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং আমি একটি লাইন বলে শেষ করি, গণভোট আর জাতিসংঘ নির্বাচনের ভোট আমার মনে হয় আর আগে পিছিয়ে হওয়ার সুযোগ নেই। আগে পিছিয়ে মানে পার্সেন্টেজের কথা বলেছিলাম না, আমি বলছি যে যাতে একদিনই যেহেতু হবে, আমরা ধরে নিচ্ছি এখন তো এটা একদিনই হবে ধরে নিচ্ছি, সুতরাং নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকেও এখন খুব দ্রুত জনগণকে এটি ভালো করে বোঝানোর চেষ্টা করা হবে। জি, ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফ, বিরতি নেব, তার আগে একটু প্রশ্ন রেখে যাই যে যেটা ইলিয়াস খান বললেন যে শুধুই নির্বাচন কমিশন একা কিন্তু ভোট সুষ্ঠু করতে পারবে না, যেমন তেমনি গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে হবে, আবার রাজনৈতিক দলগুলোকেও সবাইকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা রাজনৈতিক দলগুলো করবে কিনা এবং প্রশাসন নির্বাচন করার অবস্থায় আছে কিনা, সেই সক্ষমতা তাদের আছে কিনা, আপনার কাছ থেকে বিরতির পরে সে জানবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শরীফুজ্জামান শরীফ, বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম শুনতে চাই, প্রশ্নটি আর করতে চাচ্ছি না। প্রথমত, আমরা একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই, যে নির্বাচনের ভেতর থেকে মানুষের অভিমতের যথাযথ প্রতিফলন ঘটবে। কিন্তু কখনো কখনো এই প্রত্যাশাটা চ্যালেঞ্জের মুখে পড়ে, কারণ পারিপার্শ্বিক অবস্থা, বাস্তবতার সাথে অনেক সময় প্রত্যাশা মেলে না। ইলেকশন কমিশন কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করছে, যে সিদ্ধান্তগুলো আসলে মাঠের সাথে সঙ্গতিপূর্ণ না এবং কোথাও কোথাও সংকট তৈরি করবে। ধরেন, একটা কেন্দ্রে যদি গন্ডগোল হয় তাহলে ওই আসনের ভোট স্থগিত থাকবে, পুরো আসনের। এই জায়গাটায় একটা খেলা হতে পারে, ওই যে ওবায়দুল কাদের বলতো না, খেলা হবে, এখানে একটা খেলা হতে পারে। খেলাটা কি? আমি এবং ইলিয়াস ভাই দুজনই একটা আসনে নির্বাচন করছি। ইলিয়াস ভাইয়ের একটা এলাকা, আমার নিজের একটা বাড়ি বা প্রভাবিত এলাকা থাকে স্বাভাবিক। আমি দেখলাম যে ইলিয়াস ভাই এগিয়ে যাচ্ছে, সুতরাং ইলেকশনটা আটকে দেওয়ার জন্য আমি আমার কেন্দ্রে লোক দিয়ে সেখানে একটা ব্যাপক মাত্রায় একটা সহিংসতা তৈরি করলাম, যেহেতু ওই জায়গাটায় আমার একটা প্রভাব আছে। তাহলে কি হলো, আমি নিজের নাক কেটে ইলিয়াস ভাইয়ের যাত্রা ভঙ্গ করলাম। কেন্দ্র এখানে, গন্ডগোল এখানে হচ্ছে, আপনি সব জায়গার ভোট বন্ধ করে দিবেন, এটার কারণটা কি? আমরা অনেক সময় দেখি যে রোগী গেছে, তার হাতের আঙ্গুল কোনো একটা সমস্যা আছে, কোথাও তার কান কেটে দিয়েছে চিকিৎসক ভুল চিকিৎসা করে। তো এই ধরনের ঘটনা, আপনি মারবেন এখানে, লাশ পড়বে শ্মশানে। আপনি সমস্যা এখানকার, আপনি বাকি যে কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচনটা বাতিল করে দেবেন বা স্থগিত করবেন। এর ভেতর থেকে আপনি একটা বাড়তি সমস্যা তৈরি করছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে, জোটের প্রতীক বরাদ্দ নিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা পক্ষপাতমূলক এবং একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য। আমি আরো স্পেসিফিক বলি, মানে যে জোটেই থাকুক, নিজের যে দলীয় প্রতীক সেটাতে নির্বাচন করতে হবে। এটিতে জামাতের একটা বাড়তি সুবিধা পাবে। বিএনপি যদি 50টা আসন ছাড়ে, আমি একেবারে নিশ্চিত করে আপনাকে বলতে পারি অন্তত সেখান থেকে 30 থেকে 40টা সিট জামাতের কাছে চলে যাবে। কেন? এটি হচ্ছে কতগুলো অটো সিস্টেমে। বাংলাদেশে 4টি প্রতীক আছে বেশ জনপ্রিয়, তার মধ্যে ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, আর কতগুলো পকেট আছে যেখানে লাঙ্গল জনপ্রিয়। এবং এটি স্বীকার করবেন যে আমাদের অনেক সময় ব্যালটে ভুল করে ছাপার সময় প্রেস থেকে ভুল করে ধানের শীষ প্রতীক ছাপা হয়ে গেল, সেখানে কোনো ক্যান্ডিডেট নাই। আপনি সন্ধ্যাবেলায় ভোট গণনা করার পর দেখবেন 40,000 ভোট পড়েছে, কারণ এটি হচ্ছে প্রতীকের জনপ্রিয়তা।
40,000 ভোট পড়েছে। তো এই মনস্তত্ত্ব যে ভোটারের, সেই ভোটার গিয়ে যখন দেখবে যে জুনায়েদ সাকিব ভাই যে আসনটিতে দাঁড়িয়েছে সেখানে ধানের শীষ নাই, ব্যালটে নৌকা নাই, সেখানে দাড়িপাল্লা আছে, সাকিব ভাইয়ের যে প্রতীক মাথাল, সেই মাথালটা অতটা পরিচিত না। এই প্রতীকটা যে সাকিব ভাইয়ের দলের বা মান্না ভাইয়ের দলের, এটিও কিন্তু অনেকে জানে না। ফলে তিনি যখন দেখবেন যে এখানে তার যে মনস্তত্ত্বের মধ্যে ধানের শীষের প্রতি যে দুর্বলতাটা, ভালোবাসাটা আছে, তিনি গিয়ে যখন দেখবেন যে ধানের শীষ নাই, ওখানে নৌকা নাই, তুলনামূলকভাবে জনপ্রিয় মার্কা যে 4টি বললাম, দাড়িপাল্লা আছে, এই ভোটারের একটা বিরাট সংখ্যক ভোট তারা দাড়িপাল্লায় ভোটটা দেবে। ফলে অটো একটা ভোট চলে যাবে সেই দিকে। এটা ইলেকশন কমিশন জানে, সরকারও জানে, এবং বিএনপির পক্ষ থেকে ডাক্তার, রোগী মারা যাওয়ার পর বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে, ডাক্তার এসেছে, এবং এটি করতে গিয়ে যে বিএনপিতে বলেছে ওই সময় নির্বাচন কমিশন এটা নিয়ে কথা বলেনি, একমতই ছিল। পরে গিয়ে তারা যখন আরপিও সংশোধন করেছে তখন এটা দেখেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইলেকশন কমিশন এটি নিয়ে যদি কথা না বলে থাকে, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ইলেকশন কমিশন কিভাবে আরপিওতে যুক্ত করলো, কাদের পরামর্শে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইলেকশন কমিশনের সেই যে প্রস্তাবনা, কিভাবে আমাদের উপদেষ্টা পরিষদ সেটাকে অ্যাপ্রুভাল দিল। 2। 3 নম্বরে হচ্ছে বিএনপি আপত্তি জানানোর পরের দিনই সরকার কেন এটা নিয়ে ওই যে কি বলে জানো এটাকে, মানে জারি করে দিল, অধ্যাদেশ আকারে এটি জারি করলো। তার অর্থ হলো যে বিএনপির আপত্তিকে সরকার আমলে নিল না, এবং তড়িঘড়ি করে এই সিদ্ধান্তটা নেওয়ার ভেতর থেকে আমার মনে হয় যে একটা বিশেষ সুবিধা দেওয়ার মানসিকতার থেকে এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এই যে পা কেটে গেছে, বিএনপি এখন পর্যন্ত সেই ব্যথা অনুভব করছে না, এবং এর ভেতর থেকে 25, 30, 40টা আসন এদিক সেদিক যাওয়া মানে হলো সরকার গঠনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমার ধারণা বিএনপির যতটুকু সাংগঠনিক শক্তি আছে, সেই শক্তি দিয়ে বিএনপি জোর গলায় এই কথাটা বলছে না। জি, ইলিয়াস খান, একটু শুনে আসি যে কথাগুলো উনি বলছিলেন, এটা কি এই সময়েও সেটা সম্ভব যে ধানের শীষ নেই, দাড়িপাল্লা আছে, আমি ধানের শীষে ভোট দিতে গিয়ে পেলাম না, দাড়িপাল্লায় ভোট দিলাম, এটা কি হওয়া সম্ভব কি এই সময়, সেই যুগে এসে? না, আমাদের ভোটাররা তো আপনি জানেন তাদের এডুকেশন লেভেল কেমন, কিন্তু যে মাথার প্রতীক যেটি বলেছেন, জি, আমার মনে হয় এই দেশের 90 না আরও বেশি, 95% লোক হয়তো এই শুনেই নেই যে এই প্রতীক আছে। তিনি হয়তো গ্রামে প্রচার চালাবেন, তার আসনে প্রচার চালাবেন, কিন্তু এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে বোঝাতে অনেক সময় লাগবে, টেক্স টাইম। বাট নির্বাচনে যে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, ধরুন ফেব্রুয়ারি 1st উইকে, তাহলে ধরুন আর 2 মাস কয়েকদিন আছে, এর মধ্যে এটি সম্ভব না। সুতরাং এই আরপিও এটি বিএনপির জন্য আমার মনে হয় একটা বিরাট সমস্যা ক্রিয়েট করবে। বিএনপি জানে যে 237টি আসন ঘোষণা দিয়েছে, একজনের বাতিল করেছে, আর বাকিগুলো তাদের শরিকদের দিবে, এখনো ঘোষণা হয়নি। সুতরাং এই অদ্ভুত প্রতীক আছে, কারণ বিএনপি জোটে অন্য যে দলগুলো আছে এগুলো কিন্তু বড় দল না আসলে, বা জামাতের সঙ্গে যারা আছে সেগুলো কিন্তু বড় দল না, 2টি দলই কিন্তু মুখ্য। সুতরাং বিএনপির সঙ্গে যারা আছে তাদের এই যে প্রতীকগুলো, এগুলো ভোটারদের চেনাতে আমার মনে হয় সময় লাগবে। আর ধরুন মানুষের একটা আবেগও আছে যে আমি ধানের শীষে ভোট দিতে চাই, তারপর ধরুন আমি নৌকায় ভোট দিতে চাই, যারা নৌকায় ভোট দিয়েছে, যেমন এখন জীবন গেলেও নৌকায় ভোট দেবে, ঝড় বৃষ্টি যা হোক, নিশ্চয়ই আমাদের সবারই মনে আছে, একদম সেন্টারে কিন্তু চলে যায়। এক্ষেত্রে এটি কেন, কার স্বার্থে, কী জন্য করা হয়েছে শরীফ বলেছেন, আমি সেগুলো বলতে চাই না, বাট এটি ভালো হয়েছে বলে আমি মনে করি। উনি বলছিলেন যে প্রায় 30-40টি মনে হয় আসনের কথা বলেছেন, যে যদি 50টা আসন ছেড়ে দেয় সেখান থেকে এই অবস্থা হবে। আপনারও কি তাই মনে হয় যে এভাবে? আমার তাই মনে হচ্ছে, নিয়ে একটা পার্থক্য হতে পারে। শরীফ ফিগার কম বলেছে, 30টা 35টা, আমার মনে হয় আরও বেশি, 40টা, যদি 50টা আসন ছেড়ে দেয়, এগুলো কিন্তু জেতা খুব টাফ হয়ে যাবে। কারণ প্রতীকে তো মানুষ চিনে না। মাথাল প্রতীক কে চেনে বলুন? মাথাল প্রতীক কি? আপনি এটা জরিপ করুন, আজকে ঢাকায় নেবে রেলগাড়ি, ঠেলাগাড়ি, এই যে আপনি 100 জনকে জিজ্ঞেস করুন মাথাল প্রতীক 5 জন মানুষ চিনবে কিনা, আমার সন্দেহ আছে। সুতরাং কিভাবে ভোট দিবেন? নিশ্চয়ই তার নির্বাচনী এলাকায় যখন প্রচার চালাবেন মানুষ তো জানবেনই, অনেক আমি তো বলেছি আপনাকে যে শহরে বসে বলা, এক একটি কেন্দ্রে, এক একটি আসনে 4.5 থেকে 5 লক্ষ ভোটার,
এটা প্রত্যেক জায়গায় গিয়ে এগুলো বোঝানো, এগুলো করা অনেক অনেক ইলিয়াস খান, আমি একটু যদি ধানের শীষ প্রত্যেকটি থাকতো, ধানের শীষের জোটে যারা থাকবেন তারা কিন্তু পানির মতো সহজ হয়ে যায়। অবশ্যই ভোটারদের জন্য সেটা গ্রামের যারা আছেন সবার জন্য সহজ হয়ে যাবে। একটি অন্য বিষয়, লটারির মাধ্যমে 64 জেলায় এসপি চূড়ান্ত করেছে সরকার, যেটা হয়তো আমরা 2-1 দিনের মধ্যেই জানতে পারবো কে কোথায় পদায়ন হচ্ছে। ব্যাপারটা আসলে কেমন হলো? কারণ এখন আমি একটু আরেকটু আপনাকে অ্যাড করে দিই যে বিএনপি বা অন্যান্য দলগুলো, জামায়াত ইসলাম বলছে যখনই যাকে দেয়া হচ্ছে তারা বলছে এটা তার লোক। সেই ক্ষেত্রে যদি লটারির মাধ্যমে করে দেওয়া যায় নিশ্চয়ই সেটা একটু মনে হবে যে না, এটা নিরপেক্ষভাবে সরকার অন্তত করেছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া না, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া না। এবং শুধু এই ভূখণ্ডে না, পৃথিবীর কোথাও এ ধরনের কোনো ঘটনা আছে বলে আমরা কিন্তু শুনিনি। আপনি দেখুন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের নানা সমস্যা আছে, কিন্তু তাদের নির্বাচনটা নিয়ে কিন্তু প্রশ্ন নেই খুব বেশি। নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন। তাদের নির্বাচন কমিশন এবং নির্বাচন আমরা এই নানা কিছু পরীক্ষা করি। এখন পরীক্ষা করছি যে আমরা রাতে ডিসি নিয়োগ করছি, সারাদিন কিন্তু পড়ে আছে, আমরা গভীর রাতে কিন্তু ডিসি নিয়োগ দিচ্ছি। এখন আবার শুনলাম যে লটারি দিয়ে, মানুষের ভাগ্য তো লটারির উপর তো ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া উচিত না। সুতরাং এটি একটি কি বলে, একটি খারাপ দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে আমি মনে করি। সরকার এখনও সুযোগ আছে, যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় দেয়া হোক। ওই কিছু কথা রাজনৈতিক নেতারা বলবেন বা রাজনৈতিক দল বলবেন, সেটি নিয়ে ধরে বসে থাকলে হবে না। এবং নিরপেক্ষ, সবসময় নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ থাকার চেষ্টা কিন্তু এক ধরনের অনিরপেক্ষতা। এটা কিন্তু নিরপেক্ষতা না। মানুষের পক্ষে, জনগণের পক্ষে, বেটার ইলেকশনের পক্ষে আমাদের কাজ করতে হবে। কে কোন দল কি বললো, এই ডাজন্ট ম্যাটার। কারণ এই দলটি কিন্তু এই এখন যারা ক্ষমতায় আছে কিন্তু একটা বিশেষ দিকে আছে, তারা কিন্তু সব মানুষের সমর্থনের ক্ষমতায় আছে। ধরুন বিএনপি ক্ষমতায় আছে বিএনপি সমর্থকদের সাপোর্টে, জামাত ক্ষমতায় আসে তাদের সাপোর্টে। বাট এবারে কিন্তু সবার সাপোর্ট আছে, শুধু পালিয়ে যাওয়া, যারা পালিয়ে গেছেন তারা ছাড়া সব মানুষের কিন্তু এই দলটির প্রতি সাপোর্ট আছে। কিন্তু আমি জানি না অন্তর্বর্তী সরকারের প্রতি অবশ্যই, কিন্তু আমি জানি না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কি বলে যে সবসময় একটি দুর্বলতায় ভোগে এবং বেশি নিরপেক্ষ থাকতে চায়। নিরপেক্ষতা কিন্তু একটা অনিরপেক্ষতা। সুতরাং আমি যেটি বলতে চাই, এই সিদ্ধান্ত দ্রুত বাদ দিয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেওয়ার চেষ্টা করা উচিত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। শরীফুল ইসলাম শরীফ, আমরা আলোচনা করছিলাম নির্বাচনী হাওয়া ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে। আমরা একটু আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আপনার কাছে একটু ছোট করে শুনে আসতে চাই যে 64টি জেলায় এসপি পদায়ন করা হচ্ছে লটারির মাধ্যমে। বিষয়টা কেমন মনে হচ্ছে আপনার কাছে? নিশ্চয়ই এটা অনেকটা নিরপেক্ষ মনে হবে। জনপ্রিয় একটা ঠাট্টা করা হতো যদি লেগে যায়, প্রচুর কিন্তু লটারি বিক্রি হতো জাতীয় ক্রীড়া পরিষদের, আমার এখনো মনে আছে। তো যে পদ্ধতি সরকার অবলম্বন করেছে এটি বিতর্কিত। এবং গত কয়েকদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি একটা সংবাদ সম্মেলন করে জাস্ট এই দাবিটাই তুলেছিলেন যে ডিসি এবং এসপি নিয়োগের ক্ষেত্রে লটারির ব্যবস্থা। তার আগেও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রথম মনে হয় শুনেছিলাম, আরো আগে। পর্দার পেছনে পারস্পরিক আলাপ আলোচনা হতেই পারে, এবং একটা রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নিল তারপরে সেই জায়গায় বিএনপি এখানে এসে, ওই যে বললাম না যে লেট লতিফের মতো, তারা আজকে ওটি নিয়ে আপত্তি করেছে। লটারি সিস্টেমটা আপনি কোন পদ্ধতি অবলম্বন করেছেন? 64 জনকে আপনি বাছাই করেছেন, কোন পদ্ধতিতে বাছাই করেছেন? সেকেন্ড হচ্ছে, আমাদের সরকারি কর্মকর্তাদের বিরাট একটা অংশ আমরা কিন্তু জানি যে গোপনে কোনো একটা রাজনৈতিক মতাদর্শ, একাধিক মতাদর্শ ধারণ করে। সুতরাং যাদেরকে আপনি বাছাই করেছেন তারা যে গোপনে মতাদর্শ এদের মধ্যে কেউ ধারণ করে না তা কিন্তু না। এক। দ্বিতীয়ত হচ্ছে, যিনি লটারির মধ্য দিয়ে একটা রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন তাকে লটারির মাধ্যমে আপনি যদি লালমনিরহাটে পাঠান, তিনিও ওই রাজনৈতিক মতাদর্শের পক্ষে কাজ করবেন। লটারি করে তাকে যদি আপনি পিরোজপুরে পাঠান, একই কাজ করবে। সুতরাং স্ক্রিনিংয়ের যে সিস্টেমটা, সিলেকশনের যে সিস্টেমটা, এই সিস্টেমটা যেহেতু সার্বজনীনতা নেই, এই সিস্টেমটা যেহেতু অন্য দলগুলো তারা সমর্থন করছে না, সুতরাং এটা একটা সংকট তৈরি করবে। আমার
ব্যক্তিগত অবজারভেশন, ইলিয়াস ভাইরা একেবারে বিএনপির সবথেকে দুঃসময়ে বিএনপির পতাকা হাতে ধরে রেখেছিলেন, কিন্তু আমার মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে এই যে ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিএনপিকে ফোকাস করে, বিএনপিকে টার্গেট করে, এবং নির্বাচনে বিএনপিকে একটা ঝামেলার মধ্যে, একটা চাপের মধ্যে যাতে ফেলা যায়, এই ধরনের দৃষ্টিভঙ্গির থেকে, ওই যে আরপিওর প্রতীকের কথা বললাম, এই যে সিদ্ধান্তটা, এটাও আমার ধারণা যে বিএনপির সাথে আলোচনা ছাড়া এবং এক ধরনের বিএনপিকে একটু কোণঠাসা করার মনস্তত্ত্ব থেকে এই সিদ্ধান্তটা নেওয়া। আমরা চাই সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের ছেলে খেলায় না যাক। এই নির্বাচনটা অনেক দিনের প্রত্যাশিত একটা নির্বাচন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক, ভোটের ফলাফলটার যথাযথ রিফ্লেকশনটা ঘটুক, ভোট যাকে দিবে সেই ফলাফলটা আসুক, কিন্তু প্রশাসনিক যে কারসাজি, সেই কারসাজি করার মতো আমি কতগুলো আলামত, কতগুলো সিমটম আমি দেখতে পাচ্ছি সরকার এবং ইলেকশন কমিশনের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে। ইলিয়াস খান, আমি অন্য একটা বিষয়ে একটু যাব। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, যেটা নিয়ে হচ্ছে সরকার বিদেশিদের কাছে তাদের অপারেটিংয়ের জন্য দিতে চাচ্ছিলেন, এবং এটা অনেক দিন থেকে আলোচনা করছেন সরকার বলেছিলেন, তারপর থেকে আলোচনা, সমালোচনা এবং আন্দোলনও দেখছি আমরা। ইতিমধ্যে যেটা দেখলাম যে আদালতে এটা নিয়ে রিট করা হয়েছে, এবং সেটা এখন আদালত হয়তো নিশ্চয়ই বলবেন, শুনানি হয়েছে, নিশ্চয়ই সেটার রায় পাওয়া যাবে। কিন্তু এই যে এটা নিয়ে আসলে যদি বিদেশিদের কাছে দেয়া হয় তাহলে কি সুবিধা, আর যদি না দেয়া হয় কি সুবিধা অসুবিধা, একটু জানতে চাই আপনার কাছে। না, আমাদের দেশ তো ধরুন পোর্ট বলুন, প্রতিষ্ঠান বলুন, সমস্যা আঙ্কীর্ণ সব জায়গায়, দীর্ঘ সময় লাগে মাল খালাস করতে। বিদেশিদের ওকে যদি দিতে চান এটা মানুষের কাছে ক্লিয়ার করুন, বাট এসব চুক্তির বিষয় হচ্ছে আর্থিক বিষয়টি ছাড়া অন্য অন্য বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের কাছে ওপেন করা যায়। আমি তো জানতেই পারছি না কী চুক্তি হচ্ছে, সুতরাং মানুষকে এটা জানানো উচিত। যেমন যারা এখন যারা আন্দোলন করছে, অনেকে তাদেরকে ভর্ৎসনা করছে, কিন্তু তারাও কিন্তু দেশপ্রেম থেকে করছে, দেশকে ভালোবাসা থেকে করছে। যদি এই যেমন প্রফেসর আনু মোহাম্মদ, অন্যান্য যারা আন্দোলন করছে এখন, সুতরাং এই চুক্তির বিষয়গুলো কিন্তু জনসমক্ষে আনা উচিত যে কী হচ্ছে। কিছু বিষয় আছে আন্তর্জাতিক চুক্তিতে, এই ধরনের সরকার বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক বিষয়গুলো করতে পারে না, প্রচার করতে পারে না, বাট অন্য অন্য যে বিষয়গুলো আছে, যেমন কদিন ব্যবহার করবে, কী করবে, কীভাবে করবে, সেগুলো কিন্তু কী বলা যায়, ওপেন করা যায়। আমি মনে করি যে সেগুলো জনগণের সামনে ওপেন করা উচিত, এবং জনগণ জানুক যে আমার দেশে সরকার। এবং অনেকেই বলছে যে এখানে যারা নিষেধ, মানে এটা বাধা দিচ্ছেন, বন্দরের যারা আছেন, আন্দোলন করছেন, আসলে তাদের এখানে যে একটা অনেক টাকার একটা ব্যাপার আছে, ইনকামের একটা ব্যাপার আছে, এটা যাদের স্বার্থে আঘাত হানছে তারাই এগুলো স্থূল কথা। যারা আন্দোলন করছে আমি তাদের সবাইকে দেশপ্রেমিক মনে করি, দেশের প্রতি ভালোবাসা থেকেই তারা এটি করছে। সুতরাং যদি বলা হয় যে দুর্নীতি করার জন্য করছে, ধরুন প্রফেসর আনু মোহাম্মদ, তিনি কি দুর্নীতি করবেন বন্দর দিয়ে? এটা যারা বন্দরে কাজ করেন তাদের কথা বলছেন, ওখানে যারা নেতা আছেন বন্দরে, সেই সংকট তো আমাদের সবসময় আছে, বাট এটা কিন্তু আন্তর্জাতিক চুক্তির বিষয়, এটা কিন্তু অনেক বড় বিষয়। আমরা তো জানি যে এই যে বন্দরে যারা কাজ করেন তারা তো নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। একটি পণ্যের দাম 1 টাকার পণ্য 10 টাকা হয়ে যায়, বন্দরে নানা ঘুষ দিতে দীর্ঘদিন জাহাজ জট থাকে, জাহাজের জরিমানা দিতে হয়, সেসব বিষয়গুলোকে আমরা জানি। বাট ওই ঢালাওভাবে যদি এটি আমরা বলতে চাই, এবং দিন শেষে তারাও কিন্তু এদেশের মানুষ, এই যারা এই দুর্নীতি করছে তারা কিন্তু এদেশের মানুষ, তাদের দুর্নীতি থেকে কীভাবে কি বলে যে নিবৃত রাখা যায় সেই চেষ্টা করা উচিত। বাট ওই যুক্তি দিয়ে আমার বন্দরে আমি বিদেশিদের কাছে দিয়ে দিলাম, আমি জনগণকে জানালামও না আমি কী দিচ্ছি না দিচ্ছি, এটি বোধহয় ঠিক না, এটি খোলা যুক্তি। এবং এই আন্দোলন যারা করছে বন্দরের বাইরে, যেমন ঢাকায় প্রতিদিন এখন প্রোগ্রাম হচ্ছে, এরা কিন্তু কোনো লোভ লালসা থেকে আন্দোলন করছে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফ, একই প্রশ্ন, যে এই যে এনসিটি টার্মিনাল নিয়ে যে আন্দোলন হচ্ছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এবং আদালতে এটা রিট হলো, সেটা শুনানি হলো, এখন আসলে কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে, কি হচ্ছে আসলে? ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া, আর এখানে যে বন্দরটি আছে এটা ম্যানেজমেন্টের দায়িত্বে কে? বাংলাদেশের সরকার নাকি নেপালের সরকার? বাংলাদেশের সরকার।
তো বাংলাদেশের সরকার এটাকে প্রপারলি ম্যানেজ করতে পারছে না, তাই তো? প্রপারলি ম্যানেজ করতে পারছেন না, সেই কারণে আপনি এটাকে বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন। আমাদের এখানে বন্দরের বিপক্ষের যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে এটি খুব ভালো কাজ, যে যেহেতু এটা ম্যানেজমেন্টে প্রপারলি ম্যানেজ হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, সুতরাং এটিকে আমরা বিদেশে দিয়ে দিব। তাহলে এটি ম্যানেজ করতে পারছে না কে? সরকার, বাংলাদেশের সরকার। তাহলে চলেন বাংলাদেশ সরকারটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দিই, বাংলাদেশ সরকারটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দিই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, গত 1 বছর আপনি জুলাই যোদ্ধা, জুলাই আহতরা সব থেকে বেশি অভিযোগ করেছে কোন মন্ত্রণালয় সম্পর্কে? স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে এখনো বিক্ষোভ করে রাস্তা আটকে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় তো প্রপার কাজটা করতে পারলো না, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়টা আমরা বিদেশিদের কাছে দিয়ে দিই, সিঙ্গাপুর থেকে ডেকে নিয়ে আসি। তো এটা হলো সরকার তার ব্যর্থতাকে ঢাকার জন্য, এবং সবসময় সরকারের কিছু দালাল থাকে সমাজের মধ্যে, যাদের কাছে আপনি প্রপার ইস্যুটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়। বাংলাদেশের দুর্নীতির একটা খনি হচ্ছে ভূমি মন্ত্রণালয়, বিমানবন্দরের চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নিয়ে কথা বলছি, সুতরাং এটি বিদেশিদেরকে দিয়ে দিব। তাহলে আমাদের ভূমি অফিসগুলো আমরা সব বিদেশিদেরকে দিয়ে দিই ডেকে ডেকে, সেটি কি সমর্থন করেন? না, এভাবে একটা দেশ চলে না। আপনাকে কতগুলো প্রপার ইনিশিয়েটিভ আপনি নিতে হবে। আপনি যদি জানেন যে এই বিমানবন্দরের শ্রমিকরা দুর্নীতি করে, কর্মচারীরা দুর্নীতি করে, আপনি ধরেন না কেন তাদেরকে? তাদের সাথে আপনার সম্পর্কটা কি? আপনি তাদেরকে অ্যারেস্ট করেন না কেন? আপনি দেশের বড় বড় মন্ত্রী, প্রভাবশালী যারা মনে করত যে আমরা হচ্ছে সৃষ্টিকর্তার পরে সব থেকে ক্ষমতাধর, তাদেরকে আপনি যদি জেলের মধ্যে রাখতে পারেন, তাহলে চট্টগ্রাম বন্দরে যারা অনিয়ম দুর্নীতি করে তাদেরকে আপনি ধরতে পারেন না কেন? এটি হচ্ছে একটা কজ। এটিকে সামনে রেখে আপনি বন্দরকে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বিদেশিদের কাছে দিয়ে দিতে চান, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমাদের এখানে কি হয়, আজকে গতকালকের বণিক বার্তার লিড নিউজ হচ্ছে বাংলাদেশের সরকারের একজন দূত, তিনি অন্যান্য সোর্সগুলোকে বাইপাস করে তিনি প্রতি মাসে কয়েকদিন পর পর সিঙ্গাপুর যাচ্ছেন। বাংলাদেশ গত কয়েক মাসে যত ধরনের বড় বড় কেনাকাটার কাজ তিনি সিঙ্গাপুর থেকে সেগুলো ব্যবস্থা করছেন, গম থেকে শুরু করে যন্ত্রপাতির থেকে শুরু করে। তার অর্থ হলো তারা নিউজটার কনক্লুশন এনেছে যে এর ভেতর থেকে একটা কমিশনের আদান প্রদান হচ্ছে। আমাদের দেশের কোন মানুষটা বিশ্বাস করে না যে সরকারের ভেতরে থাকা যে সরকারি আসুক তার ভেতরে একটি অংশ নানা ধরনের কমিশন খায়? আপনি সমস্ত মতামতকে উপেক্ষা করে এই যে সিদ্ধান্তটা আপনি জোর করে নিচ্ছেন, বাংলাদেশের একটা রাজনৈতিক দলও পাবেন না যে দলটা এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি। তারপরেও একটা সরকার অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত পরামর্শ শুনলেও এই বিষয়ে তারা কেন এত অ্যাডামেন্ট? আমাদের সময় একদমই কম। এর পেছনে মধু আছে। সরকার যে পদ্ধতিতে এটি দিচ্ছে, গায়ের জোরে দিচ্ছে, এবং সরকারের মাথার মধ্যে এক ধরনের বিদেশি এজেন্ডা আছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সর্বনাশার কাজটা করে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। ইলিয়াস খান, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, এটা যে বিজেসির কালকে একটি প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সাংবাদিকদেরকে সরকার আসলে, রাজনৈতিক দলগুলো আসলে তাদেরকে না ডাকলেও সাংবাদিকরা নিজেরাই রাজনৈতিক দলের পকেটে ঢুকে যাওয়ার চেষ্টা করে, এবং সেটা আসলে খুবই খারাপ, বা এটা চান না, এটা চাচ্ছেন না তারা, এই ধরনের একটি কথা বলেছেন। একটু ছোট করে শুনে শেষ করতে চাই। বলেছেন আজকে যে সাংবাদিকদের মধ্যে বিভেদ, কোনো দাবি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করতে পারিনি, সাংবাদিকদের রাজনৈতিক দলের প্রতি বেশি অ্যাফিলিয়েশনের কারণে তারা মানে অনেক সময় রাজনৈতিক দলের চেয়েও, রাজনৈতিক দলের কর্মীর চেয়েও তারা বেশি ইয়ে দেখান। এটা ঠিক না, আমি মনে করি স্বাধীন সাংবাদিকতা এটি একটি বড় বাধা। এটি তিনি যথার্থই বলেছেন, এবং আমার মনে হয় সাংবাদিক সংগঠন যেগুলো আছে তাদেরও বলা উচিত যে রাজনৈতিক দলের সঙ্গে যার অ্যাফিলিয়েশন সরাসরি থাকবে তিনি এই সংগঠনের সদস্য হতে পারবেন। আপনিও যেহেতু সাংবাদিকদের নেতা, নিশ্চয়ই আপনি এই বিষয়ে বলবেন সবাইকে, বা আপনার সংগঠনের পক্ষ থেকে। আমি এটা বিশ্বাস করি এটি হওয়া উচিত, কারণ এই রাজনৈতিক প্রভাবটা এসে সংগঠনের মধ্যে খাটাতে চায় যে আমি একটি বড় দলের সঙ্গে আছি, আমি যা বলবো তাই হবে, এই প্রবণতা সাংবাদিক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব ইলিয়াস খান এবং শরীফুজ্জামান শরীফ, স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।